মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি যারা পরিচালনা করছেন তাদেরকে সাধুবাদ দেব। এই আজকের যে স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন যেটা তৈরি করা হলো সেটা প্রস্তুতির জন্য অবশ্যই সব কিছুই ইমপ্রুভ তো করার স্কোপ তো আছে, ইমপ্রুভ করা যাবে এবং সে বিষয়ে অনেকগুলো সাজেশন এসছে এবং এটা ছাড়াও অন্যান্য অনেক ইস্যু চলে আসে। আমি যেটা বলবো, প্রথমে আমি একটু আনসার করার চেষ্টা করবো, আপনাদের কিছু স্পেসিফিক প্রশ্ন ছিল সেগুলো, তারপরে আমি আমার কিছু অবজারভেশন দেব অ্যাজ দ্য ফাইনাল পয়েন্টস। আমি আপনাদের সাথে একমত যে একটা ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা হওয়া দরকার। ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা পিরিয়ডিক্যালি হওয়া দরকার, প্রতি বছর নয়, হয়তো 3 বছর পর পর করতে পারি। এখানে দুটো জিনিসকে অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে যে পভার্টি রিডাকশনে কতখানি আমরা কন্ট্রিবিউট করছি মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলো। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে আরেকটা ক্রিটিক আছে যে ডেট বার্ডেন বাড়িয়ে দিচ্ছে এবং ডেটটা সাস্টেনেবল কিনা ফর হাউস হোল্ড, সেটাকেও আমাকে আলোচনায় নিতে হবে, কারণ এটা কিন্তু একটা ক্রিটিসিজম আছে মাইক্রো ক্রেডিটের। তো এই ডাইমেনশনটা নিয়ে আসতে হবে। তাছাড়া ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি, পলিটিক্যালি অ্যান্ড নন পলিটিক্যালি অ্যাকাডেমিশিয়ানস বিভিন্ন রকম প্রশ্ন তুলেছে মাইক্রো ক্রেডিট অপারেশনকে নিয়ে, সেগুলোকেও কিছুটা হলেও অ্যাড্রেস করাটা দরকার আছে বলে আমি মনে করি, যাতে উই হ্যাভ এ অবজেক্টিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনের ওই 3 বছর পর পর ইভ্যালুয়েশনে সেখানে এই জিনিসগুলোকে নিয়ে আসা উচিত বা করা যাবে বলে আমি আশা করি। রুরাল আরবান একটা ডিভাইড তো আছে, এবং মাইক্রো ক্রেডিট যেটা আমরা সেটা বেশিরভাগই আরবান রুরাল ফোকাসড, কিন্তু পভার্টি কিন্তু মুভিং টু আরবান এরিয়াস, এবং আমরা জানি যে আরবানাইজেশন ইজ হ্যাপেনিং অ্যাট এ ভেরি সিগনিফিক্যান্ট স্কেল। যদি আমি বর্তমান সেন্সাস দেখি, আরবান গ্রোথ হচ্ছে 3.2% মতো পার ইয়ার আরবান পপুলেশন। রুরাল পপুলেশন, national population growth is 1.1. Rural population is stagnant or declining. So you need to also refocus on urban poverty, urban credit and urban housing issues. এগুলো কিন্তু মাইক্রো ক্রেডিটের মধ্যে আসতে পারে। অ্যাফোর্ডেবল হাউজিং, গরিবদের জন্য বস্তির কেউ কিভাবে ইনক্লুড করা যায় সেটাও চিন্তা করতে হবে। সেই জায়গাগুলোতে কিন্তু ইন্টারভেনশন এখন দরকার আছে। মাইক্রো ক্রেডিট এখন আর রুরাল ওই ফোকাসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ডিজাস্টার রেসপন্স পুল ফান্ড, আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া। চিন্তা করা যেতে পারে যে কিভাবে একটা রেডি ফান্ড থাকতে পারে যেটা ইমিডিয়েটলি আফটার দ্য রেসপন্স ওয়ান ক্যান গো ফর ডিসবার্সমেন্ট অ্যান্ড সাপোর্ট ফর দ্য অ্যাফেক্টেড হাউস হোল্ডস। এমআরএর সিআইবি রিপোর্ট নিয়ে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি বিটুইন এমআরএ অ্যান্ড বাংলাদেশ ব্যাংক। আমার যেটা ধারণা হচ্ছে যে এখানে বাংলাদেশ ব্যাংকের ডেভেলপমেন্টটা করছে আইটি ডিপার্টমেন্ট অ্যান্ড সিআইবিটা এটা হোস্টিং করছে। সিমিলারলি ডুপ্লিকেশন তেমন কিছু করার দরকার নেই, যেহেতু আইটি বাংলাদেশ ব্যাংকের জন্য করাই হচ্ছে। সাম টুইকিং, ওটাকে একটু পরিবর্তন করেই এটাকে করা সম্ভব, এবং আমরা একটু আলাপ করব এটাকে নিয়ে আমাদের আইটি টিমের সাথে যে কিভাবে এই সাপোর্টটা এমআরএ কে দিতে পারে, তখন এটা করা সম্ভব হবে বলে আমি মনে করি। এটা হলে পরে ইউনিফাইড ডেটাবেজও করে ফেলা যাবে, অর্থাৎ এনআইডি কে দিয়ে আমরা ক্রস চেক করে নিতে পারবো যে সে ব্যাংক বড়োয়ারও কিনা, আবার মাইক্রো ক্রেডিটের বড়োয়ার কিনা। এখানে কোনো আইনগত বাধা নাই, দুটোতেই থাকতেও পারে সে, কিন্তু আমাদের জানা দরকার টোটাল এক্সপোজার কত টু দ্য হাউস হোল্ড, টু দ্য ফ্যামিলি, টু দ্য ইনস্টিটিউশন, হোয়াট এভার দ্য বিজনেস। তো এই জায়গাগুলোতে কোঅর্ডিনেশনটা করতে হবে এবং এটা করা সম্ভব বলে আমি মনে করি। তো সিআইবির ইস্যুটা আমরা অ্যাড্রেস করব সেপারেটলি আফটার দিস। মাঠ কর্মীদের বেতন নিয়ে এটা একটা বিশাল ইস্যু। আমি নিজে দেখেছি, আমি একজনকে চিনি, সে 1992 সালে মাঠকর্মী হিসাবে জয়েন করে এমএ পাশ করা ছাত্র ছিল, এখনো সে মাঠকর্মী আছে। বেতন তখন 8,000 দিয়ে শুরু, এখন 12,000 টাকা পায় 90 সাল থেকে। এই যে অবস্থা, আমি বলবো কোথাও যাওয়ার কোনো উপায় নাই, অন্য কোনো যে জায়গায় চাকরি খুঁজবে সেই সুযোগ আর হারিয়ে ফেলছে তারা।
ক্যাপাসিটি ট্রেনিং ও দরকার। এই কিস্তি আদায়ের ব্যাপারে যখন বন্যা হয় বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, কিস্তি নিয়ে প্রশ্ন স্বাভাবিক হয়ে ওঠে। রাজনৈতিক কারণে, সামাজিক এবং ন্যায়সঙ্গত কারণে কিস্তিকে সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। এটা হয়তো পরিবর্তন করা সম্ভব হবে না, কারণ এটা সময়ের এবং ওই মুহূর্তে কিস্তি দেওয়ার কথা বলাটা অমানবিক। কাজেই যেটাকে দেখতে হবে আমাদের সেটা হচ্ছে যে এটার যে ইম্প্যাক্ট অন দ্য মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, সেই ইম্প্যাক্টটাকে কিভাবে মিটিগেট করা যায়। অর্থাৎ সোর্স অফ ফান্ড যেটা আসছে, যেটা নিজেদের ফান্ড, সেটা নিয়ে এরকম অসুবিধা হওয়ার কথা না। আপনাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনাদের একটা বড় ফান্ড হচ্ছে নিজেদের রিটেন ইনকাম। রিটেন ইনকাম থেকে ওই লসটা কিছু আসে যায় না তেমন। কিন্তু যে লসটা আমি ব্যাংক থেকে নিয়েছি, সেই ক্ষেত্রেও একটা করেসপন্ডিং একটা মনিটরিয়ামের ব্যবস্থা করা, সেটা আমরা চিন্তা করবো আগামীতে। সেই ক্ষেত্রে হয়তো কিছুটা রিলিফ আপনারা পেতে পারবেন। আই থিঙ্ক এটা আমরা চিন্তা করছি অলরেডি। পোভার্টি ম্যাপ এবং ইনসিডেন্স অফ মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনস ইন ডিফারেন্ট লোক্যালিটিস, হ্যাঁ, এটা নিয়ে তো স্টাডিটা করা হচ্ছে, যেটার মাধ্যমে আমরা দুটো স্টাডি করছি। একটা স্টাডি করছি বাংলাদেশ ব্যাংকে, সেটা হচ্ছে 1972 সাল থেকে এখন পর্যন্ত প্রতিটা উপজেলাতে কতগুলো ব্রাঞ্চ আছে, তারা কিভাবে লেন্ডিং করছে, কিভাবে ডিপোজিট নিচ্ছে, ইজ দ্য মানি নেট আউটফ্লো আর নেট ইনফ্লো ইন দ্যাট লোক্যালিটি, ইন দ্যাট উপজেলা, সেটা আমরা বের করে ফেলতে পারবো। এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যাংকিং সিস্টেমের থ্রুতে কতখানি হয়েছে। ঠিক একইভাবে একটা প্যারালাল স্টাডি আমরা করতে যাচ্ছি এমআরএর সাথে, উইথ সাপোর্ট ফ্রম আদার্স, যেটা মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সিয়াল এমএফআই ক্ষেত্রে তারা কিভাবে কি রোল প্লে করছে ইন ডিফারেন্ট উপজেলা লেভেলের ডেটাতে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। তো এটা আছে চিন্তা, দেখা যাক। ট্রেনিং অফ ইনস্টিটিউশনাল ট্রেনিং ফর এমএফআই ওয়ার্কার্স বা স্টাফ, এটা নিয়ে ব্র্যাকের যেমন নিজেদের ট্রেনিং সেন্টার আছে, তারা এটা করে ফেলতে পারে, বড় বড়দের পারে, ছোটরা তো পারবে না। তাদের জন্য দরকার হচ্ছে যে এটাকে অ্যাকোমোডেট করা অন্যান্য জায়গায়, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা চিন্তা করতে পারে সেটা হচ্ছে যে সেন্ট্রালাইজ, যেমন বাংলাদেশ ব্যাংকিং ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো ইনস্টিটিউট আছে। আমরা তো ট্রেনিং ইনস্টিটিউট করছি এখন। করছে স্যার, নতুন আমরা তো ঠিক আছে, তাহলে এই ট্রেনিং ইনস্টিটিউট হলেই সমস্যাটা সমাধানটা হয়ে যাবে, হওয়া উচিত। আমি যেটা মনে করছিলাম যেটা হওয়া উচিত, নতুন বিল্ডিং এ গেলেই চালু হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিস ইজ অলরেডি অ্যাডজাস্ট। আচ্ছা, কোয়ালিটি ভার্সাস স্কেল ইস্যু, এটা ইটস অ্যান ইম্পর্টেন্ট এরিয়া। আই থিঙ্ক MRA can think of doing something about the quality issue, but এখানে একটা বড় একটা সমস্যা আছে। সে সমস্যাটা হলো যে আমরা বাংলাদেশে 61টা ব্যাংক আছে, which I consider too many, and you have 1000 MFI, which of course is overwhelming, not too many, it's just overwhelming. এটাকে রেগুলেট করবে কারা? Is MRA capable of regulating that many institutions, যেখানে অনেক রকমের অ্যাবিউজ হতে পারে, ভালো কাজও হতে পারে, খারাপ কাজও হতে পারে? তো এই জায়গাটা কিন্তু একটা বড় সমস্যা আছে। কোয়ালিটি অ্যাসেসমেন্ট করা অত সহজ না। কোয়ালিটি করলে যে বেঞ্চমার্কিং করতে হবে, যে ইন্ডিকেটরগুলো করা হবে, সেটা এই হাজারখানিক এইকে ইনক্লুড করা ইজ নট পসিবল। হয়তো হ্যাঁ, আমরা টপ 20টাকে আমরা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট করতে পারি, এই ধরনের সম্ভব। কিন্তু লার্জ স্কেলে, বিকজ অফ দ্য স্কেল অফ দ্য প্রবলেম, নাম্বার অফ ইনস্টিটিউশন ইজ সো হিউজ, এটাকে রেগুলেট করাটাই একটা ইম্পসিবল টাস্ক এবারের জন্য। তো এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে আসলে কি করা যায়। যেমন সেভিংস ক্যাপের ইস্যুটা আসছে, সেভিংস ক্যাপ যদি তুলতে হয় তাহলে এটা কি অ্যাক্রস দ্য বোর্ড তুলে দেওয়া যাবে? আমার তো মনে হয় না। এখানে আমাদেরকে কিছু কোয়ালিটেটিভ ডিভিশন অফ দ্য ইনস্টিটিউশন করতে হবে, কাকে কতখানি অ্যালাউ করা যেতে পারে, এমন ক্যাপিটালের তুলনায় কতখানি তারা সেভিংস মোবিলাইজ করতে পারে। একটা রিস্ক ফ্যাক্টর তো আছে, সেই রিস্ক ফ্যাক্টরটাকে আমাকে আমলে নিতে হবে। কারণ
তো যাই হোক, এটা ইউনিক কেস, ওটাকে সাথে কম্পেয়ার করবো না। অন্যান্য এমএফআই ইজ মাচ বিগার দেন গ্রামীণ ব্যাংক. গ্রামীণ ব্যাংক ইজ নট ইভেন 10% অফ দ্য এমএফআই. সো লেটস ফোকাস অন দ্য 90%. আর সেখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের সেভিংস ক্যাপটাকে আমাদেরকে রেশনাল ওয়েতে কোয়ালিটি ভিত্তিক ফাইন্যান্সিয়াল সাউন্ডনেসের ভিত্তিতে কিছুটা রিল্যাক্স করা যাবে বলে আমরা মনে করি। সেটা আমরা অলরেডি আমরা ডিসকাস করেছি এবং ওটা করা সম্ভব। লার্জ লোনে মর্টগেজ কোলেটারাল, এখানে একটু ইস্যুটা হচ্ছে যে দেন ওয়্যার ইজ দ্য লাইন বিটুইন ব্যাংকস অ্যান্ড মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন। এটা একটা এই মানে ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আসবে এবং সেটাকে অ্যাড্রেস না করে এটাকে উল্টো করাটা, মানে এক একজনের তো এক একটা ইনস্টিটিউশনাল রোল থাকে, তাই না? আমরা সবাই যদি ব্যাংক হয়ে যায় তাহলে তো আর এমএফআই থাকার দরকার নেই। প্রশ্নটা হলো 20 লাখ টাকা যে একটা লোন হয় তার তো মর্গেজ ক্ষমতা আছে, এটা একটা ব্যাপার। জিনিসটা হইতে হবে যে আর ইউ ক্লিপিং ইনটু দ্য আদার এরিয়া অর নট। এটাই হোক, এটা করলে অসুবিধা নাই আমি মনে করি, বাট এট দ্য সেম টাইম ওই ফিলোসফিক্যাল ইস্যুটা আমাকে কিন্তু দেখতে হবে। এরপরে কিন্তু সবাই তখন বলবে যে আমাকে মর্গেজ করতে দাও, তখন দ্যাট বিকাম দ্য ট্রেন্ড। তাহলে তো এই ইনস্টিটিউশনাল ডিস্টিংশনটা থাকবে না, এটা হ্যাঁ, এটা ব্যাংক হয়ে যাবে। তো সেটা আমাকে মনে রাখতে হবে। আমি বলছি না যে করা যাবে না বা কিছু না, বাট একটা এথিক্যাল আছে। ওয়াই মাইক্রো ক্রেডিট, এটা তো ডিফারেন্সটা কিন্তু আমি ভায়োলেট করে ফেলবো। আরেকটা জিনিস যেটা আমার কি নজরে আসলো, যে 28টা মন্ত্রণালয় নাকি মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম চালু করেছে। আমি এফআইডি সেক্রেটারিকে একটু রিকোয়েস্ট করবো, হুইচ আর দোজ মন্ত্রণালয় এবং কেন তারা এটা করছে এবং দরকারটা কি? ওয়াই গভর্নমেন্ট ইজ ইনভলভড? 22টা মন্ত্রণালয় কেন? এটা যৌক্তিকতা কি? এই জায়গাটা একটু রিভিউ করা দরকার। অনেক আগে থেকে চলে আসছে বলে যে চালিয়ে যেতে হবে এবং তো কোনো কথা নাই। ওয়ান ক্যান স্ট্রিমলাইন দোজ থিংস। সরকারের এখানে যাওয়ার আর প্রয়োজন আছে বলে মনে হয়। মহিলা শিশু আমি জানি দরকার আছে কিনা সমবায়ের আছে। হ্যাঁ, তো আরেকটা যেটা হচ্ছে যে সমবায় সমিতির যে প্রভাব, এবং এটা একটা আনরেগুলেটেড একটা মার্কেট হয়ে গেছে এবং সমবায় যে ডিপার্টমেন্ট তাদের কোনো ক্যাপাসিটি বলতে কিছু নাই, তারা কিছুই করতে পারবে না, কিন্তু একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে। ফলে এটা যেটা হচ্ছে স্ক্যাম তৈরি হচ্ছে বিভিন্ন রকমের। এবং আমাদের এটাকে দেখতে হবে ফ্রম রেগুলেটরি পার্সপেক্টিভে, যে এটা বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক এবং প্রয়োজনীয়তা আছে কিনা এট অল। কারণ এটা কিন্তু ওই বেসিক্যালি লোন শার্ট তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল এবং সেটাকে লিগালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। এটা একটা ইস্যু যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, যে এটা ব্রিটিশ আমল থেকে আসছে বলেই যে এটা চালিয়ে যেতে হবে এমন কোনো যৌক্তিকতা থাকা উচিত নয়। ফাইনালি আমি যেটা বলবো, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনগুলো ইজ গোয়িং টু ফেস এ নাম্বার অফ চ্যালেঞ্জেস ইন দ্য কামিং ইয়ার্স। চ্যালেঞ্জটা আসবে কতগুলো জায়গা থেকে আমি বলি। একটা তো হচ্ছে যে আপনাদের যে ডোমেইন সেটা হচ্ছে রুরাল ইকোনমি এবং রুরাল পপুলেশনকে সার্ভ করা। হ্যাঁ, উই ওয়ান্ট ইউ অলসো টু কাম টু দ্য আরবান এরিয়া, দ্যাট ইজ অলসো থিং, বাট
এখন ইনক্রিজিংলি টেকনোলজি বেসড অপারেশন, যেটা আমরা এজেন্ট ব্যাংকিং অলরেডি কিন্তু রুরাল ইকোনমিতে চলে গেছে। আপনাদের সংখ্যা 24,000 ব্রাঞ্চেস, এজেন্ট ব্যাংকের সংখ্যা কিন্তু 16,000 হয়ে গেছে। আই ক্যান রাইট ইট ফর ইউ, প্রত্যেকটা গ্রামে এজেন্ট থাকবে, এজেন্ট ব্যাংক থাকবে। চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা 60,000-ই হয়ে যাবে ইন নেক্সট 5 years এর মধ্যে। তো এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনাদেরকে রেডি হতে হবে, এবং এটা কিন্তু ইটস নট গোইং টু বি ইজি। দে আর ইকুইপড উইথ ট্যাবস, দে আর ইকুইপড উইথ কম্পিউটার্স, অ্যান্ড দেয়ার কস্ট অফ ফান্ড ইজ এখন 14%, 15%, কিন্তু আগামীতে হয়তো 8-9% হয়ে যাবে। একদম আবার গন্ধ চলে যাবে। যদি ইনফ্লেশন কমে আসে, ইন্টারেস্ট রেট কমে যায়, আবার সেটা কমে আসতে পারে। চ্যালেঞ্জের মুখোমুখি হবে। কাজেই এই চ্যালেঞ্জ, যে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্টেজ তাদের আছে, কস্ট অফ ফান্ডের যে অ্যাডভান্টেজ তাদের আছে, সেটাকে কিন্তু আপনাদের মোকাবেলা করতে হবে ইন এ কম্পিটিটিভ ওয়ে, নট গভর্নমেন্ট বেল আউট। আগের যে সিস্টেম ছিল, যে ডোনার ফান্ড দিয়ে জিরো ইন্টারেস্টে আপনারা গ্র্যান্টস পেতেন, সেটা তো থাকবে না। হ্যাঁ, সো হ্যাঁ, সেটা থাকবে না, এবং অলমোস্ট জিরোই হয়ে গেছে। কাজে এখন আপনাদেরকে নিজের পায়েই দাঁড়াতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু কম্পিট উইথ ব্যাংকস, ডিজিটাইজ। and banks are very aggressive in this front, এবং তাদেরকে তো আমরা রেস্ট্রেন করব না, কারণ আমরা চাই আলটিমেটলি দ্য কনজিউমার গেটস দ্য বেনিফিট। কিন্তু কনজিউমার গেটস 10-12% ইন্টারেস্টে আমরা তো না করবো না তাদেরকে। আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এফিশিয়েন্ট হন অ্যান্ড ব্রিং ডাউন ইউর কস্ট স্ট্রাকচার টু কম্পিট উইথ দ্য ব্যাংকস। দিস ইজ ইনএভিটেবল। আমি জাস্ট ফরওয়ার্ড নোটিস দিলাম, 5 বছরের মধ্যে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসবে। এটা আমি ব্র্যাককেও বলেছি যখন আমি ব্র্যাক ব্যাংকে ছিলাম, যে ইউ ফেস দ্য মিউজিক ফ্রম ব্র্যাক ব্যাংক ইটসেলফ। ব্র্যাক ব্যাংক উড টেক ব্র্যাক as a challenge because they're competing institutions. So this is a challenge that we have to face. Second challenge হচ্ছে MRA challenge. How to strengthen regulations, regulatory oversight, and ensure quality of governance in MFIs. এটা একটা বড় চ্যালেঞ্জ। এখানে আমাদের যেটা ধারণা হচ্ছে যে এই সত্যিকারের অর্থে এই 1000 প্রতিষ্ঠান রাখার কোনো যৌক্তিকতা নাই, এবং 1000 প্রতিষ্ঠান থাকবেও না, এটা ধসে যাবে। মার্কেট ফোর্সেস উইল কোল্যাপস। এখন যারা হচ্ছে, যারা এখানে শক্তিশালী হতে পারবে, আইটি বেসড হতে পারবে, কম্পিউটার ছাড়া হবে না। এটা ইন্টারনেট বেসড এবং 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 কম্পিউটার বেসড যদি না করতে পারেন, আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না। এখানে রেগুলেটরি ওভারসাইটের রোলটা also complicated by this huge number. এখানেও regulator may have to decide how to phase it down. অলরেডি 187 যেটা ফল করেছে, তার মধ্যে আমরা ক্যান্সেল করেছি খুব অল্পই, তারা নিজেরাই হারিয়ে গিয়েছে। হারিয়ে যাবে, এটা খুব দ্রুতই হারিয়ে যাবে বলে কি, এবং সেটাতে কোনো যে আমাদের কোনো আফসোস থাকবে, আই ডোন্ট থিঙ্ক সো। আই থিঙ্ক দ্যাট ইজ নট গোয়িং টু বি সামথিং ব্যাড। কাভারেজ কমবে না, অ্যাক্সেস, আমাদের অ্যাক্সেস টু ক্রেডিট বাড়বে, আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আরো ডিপার এবং ব্রডার হবে, কিন্তু সংখ্যা কমে যাবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হ্যাঁ, এটা দ্যাটস আনঅ্যাভয়েডেবল। মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন একটা ভালো অ্যাডভান্টেজ আছে, আপনাদের ক্যাপিটাল বেজ ইজ স্ট্রং। দুটো কারণে, একটা হচ্ছে যে আপনারা তো ডিভিডেন্ড দেন না, ডিভিডেন্ড দিতে পারেন না বাই ল, so retained income is kept there, which allows you to grow your capital. Second, আপনাদের সরকার থেকে ট্যাক্সও নেওয়া হয় না, rightly so, because you are a non-profit organization. So you are not taxed. যেটা ব্যাংকে 40% ট্যাক্স দিতে হয়, 35% ট্যাক্স দিতে হয়, you are not taxed. So you have that advantage, and you have a retained income because you don't have to pay dividends. So you have the, এটা আপনাদের পজিটিভ সাইডস to fight back. Zero cost. You have zero cost fund. So you have to maximize on that. Unfortunately, আমি যেটা বলবো, what I have seen for many MSIs, তারা land invest করে, not investing in lending, and that's not what it is supposed to be. I think with MRA and us, we are going to clamp down on that. MFIs are not land-based organizations
They are financial organizations. Look at BRAC Bank. They don't have one single property in Bangladesh as of now. Only one we are going to buy, they are going to buy because I selected the land, they have not even bought it for the head office. That's all. Everything else is ব্যাংকের কোনো সম্পত্তি থাকবে না ব্যাংক কেন ব্যাংক ইজ এ ব্যাংক সো আমি যদি ক্রেডিট ইনস্টিটিউশন হই মাই প্রাইমারি ফোকাস উইল বি ক্রেডিট নট মেকিং ল্যান্ড ব্যাংক উই হ্যাভ ক্রিয়েটেড ল্যান্ড ব্যাংকস ইন বাংলাদেশ মেনি ইনক্লুডিং ব্র্যাক ইনক্লুডিং লট অফ আদার্স ল্যান্ড ব্যাংক থেকে কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে It has been rewarding in some sense because financial return on land is high, but that is not the at all the objective of any financial institution in any country. It is financial intermediation. So you need to come out of it. You need to focus on lending, finding good borrowers, developing their prospects for growth and dynamic. That's the way we should be focusing on, not taking lands, building hospitals, building this, building that, and so on. I think we will look at the best way that microcredit institutions can compete, become efficient, survive in a market competitive environment. And you have to think about those changes inevitable. 10 years back, nobody could have thought that donor funding would be disappearing and we have to be none of it. Now it's real. In that competitive environment, and we want to create that competitive environment. We, the regulator, it is our obligatory duty to provide the best service, best protection, and the lowest possible cost of fund for the borrowers. That's our objective. So you have to shape up, prepare for that day, and the days of 25% and more, আপনারা বলছেন হায়ার করতে আমার কোনো আপত্তি নেই, আপনারা করেন হায়ার যদি borrower পান ultimately. That's the issue. So it is a competitive environment. We have to compete and survive. We want the cheapest cost of fund for the borrowers, taking into account their risk factors. Of course, banks also take into account the risk. Any organization will take into account the risk factors, and small borrowers are risky. So there will be interest rate differential, but differential will not be as high as it has been in the past. I will not talk anymore, and I think. জি দুর্বল ব্যাংকের ব্যাপারে আমরা তো ফাইন্যান্সিয়াল দেখুন আপনারা যখন রাখছিলেন তখন কোথায় ছিলেন আমরা তো আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না আপনারা রাখছেন এখন রাখার পর এখন ধরা খেয়েছেন 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে এখন ধরা খেয়ে গেছে এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব কিন্তু একটু সময় দিতে হবে উদ্ধার হবে কিন্তু এখনই পারা যাবে না আমরা ধাপে ধাপে করব ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে ইত্যাদি অনেক কিছু করা যাবে করা হবে ইন দ্য নেক্সট এই বছরই হয়তো ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে এবং টাকাও পাবেন আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু পান কিছু একটা পাবেন থ্যাংক ইউ